সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। কি অবস্থায় আছেন শেখ হাসিনা? হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, অনলাইনে পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময় দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই তাই মারা গেলেন। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় সময়ের দাপুটে নেতা, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুপুরের পরেই ভারতের দিল্লিতে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন সূত্রে জানা যায়, হাসিনার মৃত্যুর পরেই ভারতেই দাফন করা হয়েছে তাকে। এদিকে শেখ হাসিনার মৃত্যুতে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের অবৈধ ভোটচোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা 5 দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে, কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। হেলিকপ্টারে চেপে জীবন নিয়ে পালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চরম আতঙ্ক ছড়ালো দিল্লিতে। এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করবো, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরে কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। কি অবস্থায় আছেন শেখ হাসিনা? হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, অনলাইনে পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময় দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই তাই মারা গেলেন। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় সময়ের দাপুটে নেতা, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুপুরের পরেই ভারতের দিল্লিতে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন সূত্রে জানা যায়, হাসিনার মৃত্যুর পরেই ভারতেই দাফন করা হয়েছে তাকে। এদিকে শেখ হাসিনার মৃত্যুতে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের অবৈধ ভোটচোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা 5 দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে, কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। হেলিকপ্টারে চেপে জীবন নিয়ে পালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চরম আতঙ্ক ছড়ালো দিল্লিতে। এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দুপুরের পরেই ভারতের দিল্লিতে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন সূত্রে জানা যায়, হাসিনার মৃত্যুর পরেই ভারতেই দাফন করা হয়েছে তাকে। এদিকে শেখ হাসিনার মৃত্যুতে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের অবৈধ ভোটচোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হল গণবিক্ষোভে। ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ। বিজেপি অফিসে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলি বর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 4 জন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, লাদাখের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও সাংবিধানিক স্বীকৃতির ক্ষোভ। নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতীয় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন, যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম। অবস্থা যখন তখন প্রশ্ন উঠেছে যে, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো
ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়ে চড়ে উঠবে? তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে? বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে। অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাব, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে। এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ। না জানে বিজেপি কে লিয়ে কौन सी मुसीबतें सिर उठाए खड़ी होंगी। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে। শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী। ওই দিন সকাল থেকে প্রায় 3,000 মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান, জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে। চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 15 সেপ্টেম্বরের মধ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। তাদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদী সরকার। চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ, যা মোদী সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাত। মোদীর গতি কি হবে তা তো সময় বলে দিবে। এবার জেনজি আন্দোলন ভারতে, তাই প্রশ্ন জেগেছে, এবার কি গদি হারাবেন মোদী? চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে। তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে? এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদী সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার, যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং সেগুলো যখন শুরু হচ্ছে, বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনো অনেকে বলছে ভারতেই আছেন, কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেড এর তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় 3,000 বিক্ষোভকারী
তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হলো, তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদী সরকারের বিতাড়িত হওয়ার পালা? এর সঠিক উত্তর তো সময়ই বলে দিবে। দিল্লির অভিজাত এলাকায় একটি নীরব ফ্ল্যাট, বাইরে ভারতীয় গোয়েন্দা বাহিনীর পাহারা, ভেতরে একসময়ের শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা। 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা এই স্বৈরাচার এখন নিজে কেবল সংবাদের বিষয় নন, বরং একটি রাজনৈতিক সমস্যার নাম। ভারত তাকে রাখতে চায় না, আবার সরাসরিও কিছু বলছে না। একসময় যাকে দিল্লি বলতো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আজ তাকে নিয়েই অস্বস্তিতে মোদী প্রশাসন। দিল্লিতে এখন শেখ হাসিনা কার্যত গৃহবন্দী। বাংলাদেশের কোনো রাজনীতিকের সঙ্গে তার যোগাযোগ নেই। তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার নাগাল পাচ্ছেন না। 3 সপ্তাহ আগে লন্ডন থেকে ভারতে এসে ডক্টর হাসান মাহমুদ দিন গুনছেন একটিবার দেখা হবে ভেবে, কিন্তু হয়নি। দলের ভেতরের সূত্র বলছে ওবায়দুল কাদেরও দেখা করতে চেয়েছিলেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারতের অবস্থান এখন কৌশলগত এবং পরিষ্কার। তারা শেখ হাসিনার অধ্যায়কে ইতিহাসে পাঠাতে চায়। মুখে কিছু না বললেও কার্যত নতুন সরকারকে স্বীকৃতি দিয়ে ফেলেছে তারা। তবে মধুর সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা গ্রহণ করলেও ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা, সীমান্তে উত্তেজনা, চিকিৎসা ভিসা বন্ধ, সব মিলিয়ে সম্পর্ক বরফে ঢাকা। ভারতের এই দোদুল্যমান নীতির কারণে বাংলাদেশ ভারত সম্পর্কের এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে। কূটনৈতিক স্তরে নীরবতা এখন নিয়মিত। সীমান্তে পুশ ইন বাড়ছে, গোলাগুলির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। দিল্লিতে নতুন কূটনীতিক পাঠানো হলেও তিনি এখনো অ্যাক্সেস পাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন ভারতের বড় ভুল ছিল আওয়ামী লীগকেই একমাত্র ভরসা হিসেবে দেখা এবং বিকল্প ভাবনার অনুপস্থিতি। 15 বছর পর যখন হাসিনা সরকার পড়ল, তখন ভারতও যেন ধাক্কা খেল। নরেন্দ্র মোদী এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে ধাপে ধাপে, কিন্তু ভারতের মনোভাব এখন একেবারেই বাস্তববাদী। তারা শেখ হাসিনাকে নয়, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে ভাবছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা, শেখ হাসিনা কি আর ফিরতে পারবেন, নাকি ভারত তাকে নিঃশব্দে বিদায় দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন সরকার এখনো স্থিতিশীল নয়, কিন্তু তারা চেষ্টা করছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। এমন অবস্থায় ভারতের চাওয়া অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। কিন্তু ভারত যে নিজেই আজ আস্থা হারিয়েছে, সেটা তাদের কূটনৈতিক ভাষা বলছে না, তাদের কৌশল বলছে। শেখ হাসিনাকে এখন আর তারা সরাসরি স্পর্শ করছে না। অতীতের সম্পর্ক ভুলে কেবল সামনের দিকে তাকাতে চাইছে তারা। এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভূমিকা ইতিহাসে কিভাবে লেখা হবে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু এটুকু নিশ্চিত, ভারত ও হাসিনা দুপক্ষই এখন পরস্পরের কাছে বিব্রতকর। এক সময়কার মিত্রতা আজ দুই পক্ষের মাথা ব্যথা। হাসিনা আজ ভারতের রাজনৈতিক বোঝা, আর ভারত বাংলাদেশের জনগণের চোখে হয়ে উঠেছে এক দালালি শক্তি, যারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, শেষমেশ ব্যর্থ হয়েছে। গল্পটি এখানেই শেষ নয়, বরং শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশ খুঁজবে নতুন পথ, আর শেখ হাসিনা থাকবেন ইতিহাসের এক প্রান্তিক পাতা জুড়ে, যেখানে লেখা থাকবে বিশ্বাস আর কৌশল যদি মিলেও যায়, তবুও স্বৈরাচার। বাংলাদেশ নেপালের পর জেনজি আন্দোলনের উত্তাপ লেগেছে ভারতেও। দেশটির সীমান্তবর্তী অঞ্চল লাদাখে সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে উঠে তরুণরা। এই সময় দেশটিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির আঞ্চলিক কার্যালয়েও আগুন ধরিয়ে দেয় জেনজি বিক্ষোভকারীরা, আর এতে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত 4 জন। মূলত লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা ও অঞ্চলটির জন্য সাংবিধানিক সুরক্ষা দেওয়ার দাবিতে গত 6 বছর যাবৎ আন্দোলন করছে বাসিন্দারা। এমনটা নিশ্চিত হলে লাদাখের জনগণ স্থানীয় সরকার নির্বাচনের ক্ষমতা পাবে। 2019 সাল থেকে অঞ্চলটি সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে শাসিত হচ্ছে। 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নেয় কট্টর হিন্দুত্ববাদী বিজেপি শাসিত সরকার। সে সময় রাজ্যটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু ও লাদাখ অঞ্চলে বিভক্ত ছিল, যদিও লাদাখে মুসলিম ও বৌদ্ধ উভয়ের সংখ্যা প্রায় 40% করে।
রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার পর মোদী সরকার রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। একটি হলো জম্মু কাশ্মীর, যেখানে বিধানসভা রয়েছে, অন্যটি লাদাখ, যেখানে কোনো বিধানসভা নেই। উভয় অঞ্চলই কেন্দ্রের অধীনে পরিচালিত হয় এবং ভারতের অন্য রাজ্যের মতো পূর্ণ ক্ষমতা ভোগ করে না। তবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা থাকায় স্থানীয় জনগণ অন্তত প্রতিনিধি নির্বাচন করে দিল্লির কাছে নিজেদের দাবি জানাতে পারে। লাদাখের মানুষের সে সুযোগও নেই। লাদাখের 90% বেশি মানুষ তালিকাভুক্ত অনগ্রসর জনগোষ্ঠী বা তফসিলি উপজাতি হিসেবে চিহ্নিত। সে কারণেই লাদাখকে ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। কিন্তু মোদী সরকার এতদিন ধরে লাদাখের জন্য না রাজ্যের মর্যাদা দিয়েছে, না 6ষ্ঠ তফসিলের আওতায় বিশেষ সুরক্ষা দিয়েছে, যার ফলে সরকারি চাকরিতে লাদাখের বাসিন্দাদের প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। লাদাখের সাক্ষরতার হার 97%, যা ভারতের জাতীয় গড় 80%-এর চেয়ে অনেক বেশি। কিন্তু 2023 সালের এক জরিপ বলছে লাদাখে স্নাতক পাস তরুণদের 26.5% বেকার। এটি জাতীয় গড়ের দ্বিগুণ, আর এসবের ফলশ্রুতিতেই বুধবার লাদাখিদের ক্ষোভ বিস্ফোরিত হয়। লেহ অঞ্চলের শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিক ওয়াহিদ জানান, লাদাখে যা ঘটছে তা ভয়াবহ। লাদাখকে যেদিকে ঠেলে দেয়া হচ্ছে তা আরও ভয়ের। তার মতে গত 6 বছরে লাদাখিরা উপলব্ধি করেছে তাদের পরিচয়ের উপর কী ধরনের হুমকি নেমে এসেছে। ওয়াহিদের ভাষায়, লাদাখের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই অধিকার ফেরত পাওয়ার ব্যাপারে বাসিন্দারা দৃঢ় অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ওয়াহিদ জানান, 2019 সালে মোদী সরকারের পদক্ষেপ এখন ভারতকে নতুন হুমকির মুখে ফেলেছে। এইবার লাদাখেই অভ্যন্তরীণ হুমকি তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত দীর্ঘদিন ধরে কাশ্মীরকে অসন্তুষ্টির কেন্দ্র হিসেবে মোকাবেলা করছে। এখন তার সঙ্গে লাদাখকেও মোকাবেলা করতে হবে। লাদাখের ইতিহাসে এটি সবচেয়ে বড় সংঘর্ষ, যার ভিত্তিতে কেন্দ্র সরকার আগামী 6 অক্টোবর লাদাখি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগেই সহিংসতার ঘটনায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। গত 2 সপ্তাহ ধরে স্থানীয় পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্তির দাবিতে অনশন করছেন। 3 বছর ধরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। 2019 সালে 370 ধারা বাতিলের পর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রথমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক শূন্যতা ও সাংবিধানিক সুরক্ষার অভাব নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। এই আন্দোলনের বৈশিষ্ট্য হল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে একত্র হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত আসেনি। স্থানীয় নেতাদের দাবি, গত মার্চে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন, লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল ভুল সিদ্ধান্ত, আর রাজ্যের মর্যাদা বা 6ষ্ঠ তফসিলের দাবিও মেনে নেওয়া হবে না। সব মিলিয়ে ভারতে মোটামুটি বেকায়দায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে মোদী সরকারের। অভ্যন্তরীণ কলহ এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি দুই মিলে বেশ বিপাকে রয়েছে মোদী সরকার। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।